2026 ফেব্রুয়ারির 20 তারিখ উত্তরপ্রদেশের বান্দা শহরে একটা ছোট্ট ঘরে 21 বছরের একটা ছেলে একটা খবর দেখছে এবং খবর দেখে সে প্রচণ্ড কান্না করছে। তার মা বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে যে তুমি শেষমেশ জাস্টিস পেয়েছো, কিন্তু তাকে কোনো মতেই সেদিন থামানো যাচ্ছে না। বান্দা থেকে 45 কিলোমিটার দূরে রূপার মা শেষমেশ ভাবছে যে তার মেয়ে নিয়ার অ্যাবাউট 10 বছর আগে যে জিনিসটা সহ্য করেছিল, যে কষ্টটা সে পেয়েছিল এবং যে কষ্টটা সে সহ্য করতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল, সে একটু হলেও জাস্টিস পায়। এই যে ঘটনা বান্দা এবং বান্দা থেকে কিছু কিলোমিটার দূরে ঘটছে, তার থেকে 100 কিলোমিটার দূরে কোর্টের মধ্যে খানিকক্ষণ আগেই জাস্টিস মিশ্রা একটা জাজমেন্ট শুনিয়েছে। সেখানে এক দম্পতিকে সে মৃত্যুদণ্ড দিয়েছে এবং স্পেশালি বলেছে এদেরকে ততক্ষণ ঝুলিয়ে রাখা যেন হয় যতক্ষণ এদের প্রাণ না বেরিয়ে যায়। এটা বলার পর সে তার পেনের নিবটা ভেঙে দেয় এবং তার খানিকক্ষণ আগে সিবিআইয়ের যে উকিল ছিল সে কোর্টের সামনে বলে যে এদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না, এরা কোনোভাবেই শুধরাবে না। এই কেসটা রেয়ারেস্ট কেস, এদের মৃত্যুদণ্ড ছাড়া কোনোভাবেই জাস্টিস সেই 33 জন ভিকটিম পাবে না যারা এদের দ্বারা অত্যাচারিত হয়েছিল। নিয়ার অ্যাবাউট 2 লাখ ভিডিও তার কম্পিউটার থেকে পাওয়া যায়। আজকের যে ঘটনা বলবো সেই ঘটনা শোনার পর আপনাদের মনে হবে যে আমরা মানুষ হয়ে কেন জন্মগ্রহণ করে এই পাপের সাক্ষী হচ্ছি। আজকের ঘটনাটা 2026-এর না, এটা 2010-এই স্টার্ট হয়েছিল, কিন্তু এর প্রথম ঝলক ভারতে বসে থাকা কেউ পায়নি, পেয়েছিল বিদেশে বসে থাকা ইন্টারপোলের একটা টিম। ইন্টারপোলের একটা টিম কিছু বিষয়ে তদন্ত করছিল এবং সেই তদন্তে তারা ডার্ক ওয়েবে অনেক ইল্লিগাল অ্যাক্টিভিটির উপরও নজর রাখছিল। তাদের হঠাৎই 3টে আইপি অ্যাড্রেস নজরে আসে এবং সেই 3টে আইপি অ্যাড্রেস থেকে নানান রকম ভিডিও ফটো আপলোড হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউটেড হচ্ছে পৃথিবীর 47টা দেশে। এবং সেই 47টা দেশ, তার মধ্যে কিছু দেশ আছে ইউরোপের, কিছু দেশ আছে আফ্রিকার, কিছু দেশ আছে এশিয়ার, কোনো কন্টিনেন্ট বাদ নেই। কিন্তু সেই ভিডিওগুলো নর্মাল কোনো ভিডিও না। সেই ভিডিওগুলো যখন ইন্টারপোলের মেম্বাররা দেখে তারা শক হয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে দিল্লিতে ফোন লাগায়। দিল্লির সিবিআই হেডকোয়ার্টারে ইন্টারপোল পুরো ব্যাপারটা যখন ডেসক্রাইব করে তখন সিবিআইয়ের হেডকোয়ার্টারে রীতিমতন ভূমিকম্প চলে আসে। তারা সঙ্গে সঙ্গে অপারেশন কোবরা স্টার্ট করে দেয়। এই অপারেশন কোবরাতে এমন এক কাল কেউটেকে ধরা হবে যার ব্যাপারে যখন আপনারা পুরো জানতে পারবেন আপনাদের রক্ত গরম হয়ে যাবে। আজকের ঘটনা একটা কাপেলের, প্রথমেই বলেছি সেই কাপেলের মধ্যে যে মেল পার্টনার আছে তার নাম হচ্ছে রামভবন, আর উল্টো দিকে তার যে ওয়াইফ আছে তার নাম হচ্ছে দুর্গামতি। এদের বিয়ে হয় 2004 সালে। রামভবন সে ইরিগেশন ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। ভালোই ফ্যামিলি। যেখানে তার বাড়ি ছিল সেখান থেকে একটু দূরে তার ট্রান্সফার হয়ে যায়। সেখানে একটা রেন্টেড হাউসে সে থাকতে শুরু করে। তার যেখানে অফিস ছিল সেই অফিসের পাশেই একটা মেয়ে থাকতো। সেই মেয়েটা গরিব ফ্যামিলি থেকে বিলং করতো। মাঝে মাঝে ওই অফিসে আসতো, ছোটোখাটো কাজকাম করতো। কিন্তু ওই যে নারী আছে যে ওখানে আসতো তার বয়স 18-র নিচে ছিল। কিন্তু ওই অফিসে থাকা কিছু বাজে মানুষের নজরে ওই নারী চলে আসে। সেই নারীকে নানানভাবে এক্সপ্লয়েট করা হয়, তার সাথে কুকর্ম করা হয় এবং তার ভিডিও করা হয়। সেই ভিডিও করে তারা তাকে নানানভাবে ব্ল্যাকমেল করত এবং এই সমস্ত কিছু যারা করছিল তাদের একটা লিডার ছিল এবং সেই লিডারের নাম হচ্ছে রামভবন। এই লেডির নাম হচ্ছে রূপা। তো রূপা একদিন এই সমস্ত জিনিসগুলো আর সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়। অ্যান্ড তারপর পুলিশের ইনভেস্টিগেশন হয়। পুলিশের ইনভেস্টিগেশনে
পুলিশ ইনভেস্টিগেশন শুরু তো করে, কিন্তু সেটা আর শেষ করে না। কোথাও না কোথাও কুকর্মকারী ব্যক্তিরা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এই গরিব মেয়েকে আর জাস্টিস পেতে দেয়নি। এই ঘটনাটা 2010-11 সাল নাগাদ। এই সময় যদি এই রাম ভবনকে আটকে দেওয়া যেত, তাহলে পরবর্তী সময় আরও অনেকগুলো নিষ্পাপ প্রাণ শেষ হতো না। 2011-12 থেকে টাইমটা অনেকটা কেটে যায় এবং কেটে যেয়ে চলে আসে 2020। 2020 অক্টোবরে ইন্টারপোল কিছু জিনিস ডার্ক ওয়েবে তদন্ত করতে গিয়ে তারা ভারত থেকে ইউজ হওয়া 3টে আইপি অ্যাড্রেসকে ভালো মতন নজর করতে থাকে। তারা দেখতে পায় ওই আইপি অ্যাড্রেস থেকে নানান রকম ভিডিও 47টা দেশে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং সেই ভিডিওতে কিছু কম বয়সের ছেলেকে ব্যবহার করা হয়েছে, যাদের বয়স 18-র নিচে। সব থেকে ছোট 3 এবং সব থেকে বড় 16। তাদের সাথে এক ব্যক্তি এবং এক নারী কুকর্ম করছে, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। এইটা দেখা মাত্রই ইন্টারপোল ওই 3টে আইপি অ্যাড্রেসের লোকেশন বার করে এবং সেই লোকেশনটা ভারত দেখায়। তারা সঙ্গে সঙ্গে দিল্লিতে সিবিআইয়ের হেডকোয়ার্টারে ফোন করে পুরো ব্যাপারটা বলে। সিবিআই অপারেশন কোবরা শুরু করে এবং সেই অপারেশন কোবরার মাধ্যমে তারা প্রথমে এটাই আইডেন্টিফাই করার ট্রাই করে যে ওই 3টে আইপি অ্যাড্রেস এক্স্যাক্টলি কোথায় অবস্থান করছে। তারা দেখতে পায় ওটা উত্তরপ্রদেশের বান্দা শহরে অবস্থান করছে। কোথায় করছে সেটা পিন পয়েন্ট লোকেট করে। সেই পিন পয়েন্ট লোকেট করার পর তাদের নজরে এক দম্পতি আসে। এই দম্পতি আর কেউ না, তারা হচ্ছে রামভবন এবং দুর্গামতি। এদেরকে 10 থেকে 12 দিন সিবিআই ফিজিক্যালি এবং ডিজিটালি নোটিশ করে। তারা কখন যাচ্ছে আসছে, তাদের বাড়ি থেকে ঢুকছে না করছে। দেন 2020 নভেম্বরের এক সুন্দর সকালে এক কুৎসিত জিনিস এই ভারত দেখতে চলেছিল। সিবিআই তাদের রেন্টেড হাউসে রেইড করে এবং রেইড করে সেখান থেকে নিয়ার অ্যাবাউট 10 থেকে 12টা ফোন, 2টো ল্যাপটপ, একাধিক পেন ড্রাইভ, একাধিক কিছু ইললিগাল খেলনার জিনিস, তারপর কিছু ইললিগাল ওষুধ, তাতে মানুষের শারীরিক শক্তি বাড়ে, সেই সমস্ত কিছু উদ্ধার করে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এবং এই অ্যারেস্ট করার পর যখন সমস্ত এভিডেন্সগুলো সিবিআই এক এক করে চেক করছে, তখন তারা পেন ড্রাইভের মধ্যে দেখতে পায় নিয়ার অ্যাবাউট 760টা ছবি এবং 50 থেকে 60টা ভিডিও। এবং সেই ভিডিওতে এই দম্পতি যা করেছে সেটা সিবিআইয়ের অফিসাররা দেখতে পর্যন্ত পারছিল না, কিন্তু তাদের তো দেখতে হবে। তার কারণ 2টো ক্রিমিনাল তারা বাইরে বসে আছে, তাদেরকে তদন্ত করতে হবে, কোর্টে প্রমাণ দিতে হবে। কিন্তু এই জিনিসগুলো করতে গিয়ে তারা তখনও বুঝতে পারেনি যে তারা আরও মারাত্মক জিনিস দেখতে চলেছিল। সিবিআই এবার ডার্ক ওয়েবে এদের কর্মকাণ্ড সমস্ত ট্র্যাক করতে শুরু করে এবং সেই সমস্ত জিনিস ট্র্যাক করতে করতে তারা নিয়ার অ্যাবাউট 2 লাখ, ইয়েস নাম্বারটা আপনারা ঠিক শুনেছেন, 2 লাখ ভিডিও পায়। এবং সেই 2 লাখ ভিডিওতে এই দম্পতি কুকর্ম করছে 33টা ছেলের সাথে। এবং সেই 33টা ছেলে, তাদের সবার বয়স 18-র নিচে, সব থেকে কম 3 এবং সব থেকে বেশি 16। এদের ব্যাপারে যখন আশেপাশে খোঁজ নেওয়া হয়, এদের ব্যাপারে যখন আরও ডিপলি তদন্ত করা হয়, তখন সবার প্রথম সিবিআইয়ের কাছে রূপার নাম আসে। রূপা, সে তো আর এই পৃথিবীতে নেই, তার ঘটনা আমি আপনাদেরকে আগেই বলেছি। কিন্তু এখানেই শেষ না, তারা বান্দাতে আসার আগে অন্য একটা শহরে পোস্টেড ছিল। সেখানে তাদের বাড়িতে যে কাজ করতে আসতো তারও 2টো মেয়ে ছিল, তাদেরও বয়স 18-র কম। তাদের সাথেও এই দম্পতি কুকর্ম করে, ভিডিওগ্রাফি করে। কিন্তু একটা সময় এই ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়াতে যে বাড়ি মালিক ছিল সে তাদেরকে ওখান থেকে চলে যেতে বলে। তো তারা এসে বান্দা শহরে ফাইনালি সেটেলড করে। সেইখানে তারা এই কর্মকাণ্ড শুরু করেছিল। এবার এই যে কর্মকাণ্ড আছে সেটা যাদের উপর তারা করেছিল
তাদেরকে কিভাবে বাড়িতে আনতো, মেনলি চকলেটের লোভ দেখিয়ে, মোবাইলে গেম খেলতে দেওয়া হবে, কখনো টাকা দেওয়া হবে। যাদের সাথে এই কর্মকাণ্ড করা হয়েছিল তারা সবাই ইকোনমিক্যালি উইক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতো। তো এই কারণে অনেকে টুকটাক সমস্ত কিছু বুঝতে পারলেও কেউ প্রতিবাদ করার সাহস দেখায়নি। আর প্রতিবাদ করলে দুর্গামতি তাদেরকে থ্রেট দিত, তাদেরকে বলতো যে তোমাদেরকে আমরা ফাঁসিয়ে দেব। সিবিআই যখন এই কেসটার আরও ডিপে যায় তখন তারা বুঝতে পারে এই যে রাম ভবন আছে এ শুধুমাত্র একটা কুকর্মকারী এটা না, তার সাথে সাথে সে এই সমস্ত ভিডিওগুলো ডার্ক ওয়েবে বেচতো, টাকা কামাতো। সেই সমস্ত কিছু করার সাথে সাথে সে ডিজি লকার বানিয়ে রেখেছিল ডার্ক ওয়েবে। সেখানে নাম দেওয়া, বয়স দেওয়া, কোথায় তার বাড়ি, তার গায়ের রং কীরকম, তার বাদবাকি সমস্ত ডেসক্রিপশন দেওয়া ছিল। এমনভাবে সমস্ত কিছু সে প্ল্যান করেছিল, ফিজিক্যালি সমস্ত ভিডিও যদি নষ্ট হয়েও যায় ডার্ক ওয়েবে সেগুলো থাকবে এবং অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউটেড হতে থাকবে এবং তাদের কাছে সেই টাকাটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আসতে থাকবে। তো তাদের টাকার কোনো অভাব হবে না। সিবিআই খুব সুন্দর করে তদন্ত করে মাত্র 87 দিনের মাথায় 1000 পেজের চার্জশিট দেয়। কেসটা কোর্টে ওঠে, কোর্টে হিয়ারিংয়ের পর হিয়ারিং চলতে থাকে। এই দম্পতি তখন জেলেই থাকে। সালটা চলে আসে 2025। FBI, সিবিআই, ইন্টারপোল এবং একাধিক দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা মিলে অপারেশন হক শুরু করে এবং সেই অপারেশন হকের একটাই টার্গেট ছিল, এরা যে ভিডিও ডিস্ট্রিবিউট করছিল তার যে পুরো লিঙ্ক ছিল এবং যারা এগুলো দেখছিল আর কিনছিল তাদেরকে অ্যারেস্ট করা। এই অপারেশন হকেই 2025 এবং 2026-এর প্রথমে স্পেন থেকে এক টিচার অ্যারেস্ট হয়। ইয়েস, এক টিচার অ্যারেস্ট হয়, এক ডাক্তার অ্যারেস্ট হয়। জার্মানি থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার অ্যারেস্ট হয়। ইউনাইটেড আরব এমিরেটস থেকে খুব পাওয়ারফুল এক ব্যক্তি অ্যারেস্ট হয়। ভারতের ম্যাঙ্গালোর, মুম্বাই থেকে অ্যারেস্ট হয়। আমেরিকা থেকেও একাধিক অ্যারেস্ট হয়। এরপর অপারেশন হক কনক্লুড হয় সাকসেসফুলি। মোটামুটি এই যে চক্রটা ছিল সেটা সমস্ত দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থারা ভালো মতন তদন্ত করে তাদেরকে হেফাজতে নিতে সক্ষম হয়। এই যে র্যাকেট আছে সেই র্যাকেটের যে মেইন হোতা এই দম্পতি ছিল। 2026-এর ফেব্রুয়ারির 20 তারিখে তাদেরকে জাজ পুরো ঘটনা শোনার পর মৃত্যুদণ্ড দেয়। এবং এখানে সবথেকে বেশি যে প্রমাণগুলো সিবিআই রেখেছিল তার মধ্যে একটা প্রমাণ কী ছিল জানেন? যে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছিল তাদের উপর এত অত্যাচার করা হয়েছিল তাদের চোখের কর্নিয়া ভিতরের দিকে ঢুকে গেছিল। পারছেন, একাধিক ভিকটিমের নানান রকম অঙ্গে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছিল। তারা আর কোনোদিনও বাবা হতে পারবে না। কোর্টের প্রমাণ শুধু এরকম ফিজিক্যাল বা মেডিকেল এভিডেন্স না, কিছু প্রমাণ ছিল ডিজিটালি। তার মধ্যে একটা কোর্টে দেখানো হয় সেখানে এই দম্পতি 5 জনের সাথে কুকর্ম করছে। অ্যান্ড সেটা এত হরিফিক ছিল রীতিমতন শক হয়ে যায়। এবং তারপরেই সিবিআই যে আইনজীবী আছে সে বলে এদের চেঞ্জ হওয়ার কোনো চান্সই নেই, এদেরকে সমাজে ছাড়া যাবে না, এরা পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই রাখে না। জাজও বলে এদের মৃত্যুদণ্ড তো দিচ্ছেই, কিন্তু এদেরকে ততক্ষণ যেন ঝুলিয়ে রাখা হয় যতক্ষণ এদের প্রাণ না যায়। তারপর পেনের নিপটা ভেঙে দেওয়া হয়। এটা একটা ট্র্যাডিশন বলতে পারেন, যেখানে মৃত্যুদণ্ড কোনো জাজ দেয় সে পেনের নিপটা ভেঙে দেয়। তো এই ক্ষেত্রেও সেটা করা হয়। কিন্তু এরপরে আরেকটু সারপ্রাইজ বাকি আছে। এদেরকে কোর্ট থেকে বার করে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে তখন এই দম্পতি বলছে, আরে এটা তো সবে লোয়ার কোর্টের জাজমেন্ট এসেছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। এত কনফিডেন্স আসছে কোথা থেকে? আরও আদেশ দেওয়া হয়েছে যে এদের বাড়িতে যখন রেড করা হয়েছিল সেখান থেকে 8.5 লাখ ক্যাশ পাওয়া গেছিলো। এটা ওই 33 জন ভিকটিমের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে এবং উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে বলা হয়েছে যে প্রত্যেক ভিকটিমকে 10 লাখ টাকা করে যেন দেওয়া হয়। যদিও আমার মনে হয় এই দম্পতি যে লেভেলের ক্ষতি এদের করেছে 10 লাখ কম্পেনসেশন খুবই কম, মিনিমাম
10 কোটি যদি কম্পেনসেশন পার পার্সন দেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো। একটা কথা আমি অনেক দিন আগে শুনেছিলাম যে স্বর্গ নরক সমস্ত কিছুই নাকি এই পৃথিবীতে আছে। আমি জানি না স্বর্গ এই পৃথিবীতে আছে কি না, কিন্তু নরক হয়তো আছে, এবং সেই নরকের শয়তানও হয়তো আমার আপনার মধ্যেই আছে। তো সবসময় সাবধান থাকবেন আর সতর্ক থাকবেন।